প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মহামারীতে তোমরা যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আমাদের এই নিয়মিত ক্লাসগুলি তোমরা দেখছো এবং স্টাডির মধ্যে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের মাইকোলজি বিষয়টির উপর পাঠদান করব। আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি ডিউটারোমাইসিটিস শ্রেণীর একটি ফ্রম জেনাস ক্যান্ডিডা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে। সর্বোপরি ঢাকা কলেজ এর পক্ষে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ হতে আমাকে ক্লাসটি পরিচালনা করার জন্য আমি সত্যি কৃতজ্ঞতা বোধ করছি। আর পাশাপাশি বলে রাখি, তোমাদের এই অনলাইন ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে, ক্লাস সম্পর্কে কোনো কোয়েরি থাকে, অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। আশা করি পরবর্তী ক্লাসে সেগুলি সলভ করে নতুন করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো শুরু করে যাক। আজকে আমাদের যে ফ্রম জেনাস ক্যান্ডিডা, ক্যান্ডিডা ফ্রম জেনাসটি ক্রিপ্টোকক্যালিস অর্ডারের একটি ফ্রম জেনাস। এই জেনাসটি সাধারণত ফ্রম জেনাসটি ক্রিপ্টোকক্কাকেসি, যে ফ্যামিলি, যাকে আমরা ফ্রম ফ্যামিলি বলবো, ক্রিপ্টোকক্কাকেসি ফ্রম ফ্যামিলি অন্তর্ভুক্ত একটি ফ্রম জেনাস। এই ফ্রম অর্ডার বা ফ্রম ফ্যামিলির এই ক্যান্ডিডা জেনাসের টোটাল জেনাস সংখ্যা 15টি জেনাস রয়েছে। 15টি ফ্রম জেনাস বিদ্যমান এবং এই ফ্রম জেনাসের প্রায় 165টি স্পেসিস। তাহলে সবই ফ্রম আমরা বলছি এখানে, যেহেতু এটা ডিউটারোমাইসিটিস শ্রেণীর, সবই তাহলে ফ্রম হয়ে যাবে। ফ্রম স্পেসিস রয়েছে। বিজ্ঞানী মায়ার 1998-এ এই তথ্যটি দেখান। এছাড়াও অন্যান্য বিজ্ঞানী বলেছেন এই 165 স্পেসিস বা প্রজাতির সংখ্যা পরিবর্তন হতে পারে। কিছু কিছু বিজ্ঞানী মত প্রকাশ করেছেন এই সংখ্যা 200 পর্যন্ত হতে পারে। তো এই নিয়ে মত পার্থক্য রয়েছে বিজ্ঞানীদের গবেষণার আলোকে। এই হচ্ছে ক্যান্ডিডা ফ্রম জেনাসের সাধারণ আলোচনা। এই ক্যান্ডিডা ফ্রম জেনাসটি সাধারণত এককোষী ইস্টের ন্যায় এককোষী অবস্থায় থাকতে পারে, অথবা কোনো কোনো সময় এটি যখন কোনো পোষক দেহের অভ্যন্তরে প্রবেশ করে, পোষক দেহে অবস্থান করে,
যেমন মানুষ সহ বিভিন্ন প্রাণীর দেহে, তখন এরা সিউডোমাইসেলিয়াম সৃষ্টি করে থাকে। সিউডোমাইসেলিয়াম মানে যে সমস্ত মাইসেলিয়াম সুগঠিত নয় তাকে বলা হয় সিউডোমাইসেলিয়াম গ্রহণ করে থাকে, তৈরি করে থাকে। এই ক্যান্ডিডা সর্বপ্রথম মানুষের দেহে যে রোগ সৃষ্টি করে থাকে, সেই রোগ সৃষ্টিকারী ছত্রাকের মধ্যে প্রথম যে প্রজাতিটি আমরা আবিষ্কৃত হয়েছে সেটি হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। এই ক্যান্ডিডা অ্যালবিক্যান্স প্রজাতিটি মানুষের দেহে যে রোগ সৃষ্টি করে থাকে সেই রোগকে বলা হয় ক্যান্ডিডিয়াসিস ডিজিজ। এই ক্যান্ডিডিয়াসিস ডিজিজটি ক্যান্ডিডা অ্যালবিক্যান্স প্রজাতি সৃষ্টি করে থাকে। এরা সাধারণত কম পুষ্টিযুক্ত যে সমস্ত পরিবেশ বা যেখানে খারাপ আবহাওয়া বিদ্যমান, সেইখানে সাধারণত এরা এককোষী অবস্থায় থাকে। আবার পরিবেশে ভেদে এই সমস্ত ক্যান্ডিডার দৈহিক গঠনের পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ এরা ভিন্ন ভিন্ন পরিবেশে তাদের আকার, আকৃতি এবং বর্ণ এইসব পরিবর্তনশীল দেখা যায়। এবার আমরা ক্যান্ডিডা এর সোমাটিক স্ট্রাকচার দেখব। সোমাটিক স্ট্রাকচার বা দৈহিক গঠন। সোমাটিক স্ট্রাকচার, দৈহিক গঠন কি রকম? শুরুতেই আলোচনা করেছি ক্যান্ডিডা সাধারণত ইস্টের ন্যায় এককোষী, ইউনিসেলুলার। তবে এই সমস্ত এককোষী যে ক্যান্ডিডা রয়েছে এরা ভিন্ন পরিবেশে এদের আকার আকৃতির পরিবর্তন করে থাকে। স্পেশালি যখন কোনো মানুষের দেহে বা প্রাণী দেহে অবস্থান করে, তখন এরা সিউডোমাইসেলিয়াম সৃষ্টি করে থাকে। এছাড়াও প্রকৃত মাইসেলিয়ামও কোনো প্রজাতির ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ ট্রু বা প্রকৃত মাইসেলিয়ামও কোনো প্রজাতির মধ্যে লক্ষ্য করা যায়। এই সমস্ত ক্যান্ডিডা কে আবার যদি কর্ন মিল এগার মাধ্যমে কর্ন মিল এগার যে মিডিয়াম, মিডিয়ামে চাষ করা যায়। কর্ন মিল এগার মিডিয়ামে চাষ করলে এদের শাখা প্রশাখা যুক্ত, যেহেতু এটা একটা কর্ন মিল এগার মিডিয়াম পুষ্টি মাধ্যম, এই মাধ্যমে ক্যান্ডিডা তাদের শাখা প্রশাখা বিস্তার করে থাকে। পূর্বে আমি বলেছি যেখানে কম পুষ্টি এবং খারাপ পরিবেশ, সেই জায়গায় এই ক্যান্ডিডা ইউনিসেলুলার হয়ে থাকে, অর্থাৎ এককোষী অবস্থায় থাকে, এইরকম অবস্থায় থাকে। এটা অনেকটা দেখতে রড শেপটির মতো হতে পারে, গোলাকৃতির হতে পারে, ভিতর দিয়ে প্রবেশ করেছে। তো এরকম আকৃতির হচ্ছে ক্যান্ডিডা।
ক্যান্ডিডা। তো কর্নমিল্ক এগার যে মিডিয়াম, সেই কর্নমিল্ক এগার মিডিয়ামে এরা শাখা প্রশাখা যুক্ত হতে পারে, অর্থাৎ এরকম এরকম শাখা প্রশাখা দেখা যেতে পারে, ব্রাঞ্চিং হতে পারে। আবার বিজ্ঞানীরা আরো পরীক্ষা করে দেখেছেন, এই যে ক্যান্ডিডা এর একটি স্টেইন যখন ভিন্ন ভিন্ন পরিবেশে আবাদ করা হয় তখন এদের আকার আকৃতির ভিন্ন ভিন্ন পরিবর্তন দেখা যায়, অর্থাৎ ভিন্ন পরিবেশে এরা ভিন্নভাবে নিজেদের উপস্থাপিত করে থাকে, ভিন্ন আকার ধারণ করে থাকে। এই সমস্ত ক্যান্ডিডা সাধারণত হোয়াইট বা সাদা ক্রিমের মতো অস্বচ্ছ হতে পারে। এরা দেখতে সাধারণত সাদা বা ক্রিমের মতো অস্বচ্ছ আকৃতির হয়ে থাকে। এই যে ক্যান্ডিডা ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ করে, সেই জন্য এদেরকে বলা হয়ে থাকে ডাইমরফিক ফাঞ্জি। বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ক্যান্ডিডা সাধারণত অ্যাস্কোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর অ্যাস্কোমাইসিটিস and ব্যাসিডিওমাইসিটিস যে শ্রেণীর ছত্রাক রয়েছে, সেই শ্রেণীর ছত্রাকের বিভিন্ন অযৌন দশা। এটা বিভিন্ন বিজ্ঞানীরা একমত পোষণ করেছেন। ক্যান্ডিডা তাহলে কি অ্যাস্কোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর যে ছত্রাক রয়েছে, সেই ছত্রাকের বিভিন্ন অযৌন দশাই হচ্ছে এই ক্যান্ডিডা। এরা সাধারণত, যেহেতু এরা ডিপটেরোমাইসিটিস শ্রেণীভুক্ত ছত্রাক, তাই এদের প্রকৃত যৌন জনন দেখা যায় না। এরা সাধারণত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে এরা জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। সাধারণত এরা স্পোর তৈরি করে থাকে। এই স্পোর সমূহের মধ্যে রয়েছে দুটি স্পোর, একটি হচ্ছে ব্লাস্টোস্পোর এবং ক্ল্যামাইডোস্পোর। তাহলে এরা ব্লাস্টোস্পোর এবং ক্ল্যামাইডোস্পোরের মাধ্যমে এরা তাদের জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এই ক্যান্ডিডার মধ্যে যে গঠন বা কোষ প্রাচীর, সাধারণত কাইটিন থাকে, গ্লুকেন থাকে এবং ম্যানান থাকে। এই হচ্ছে এই ক্যান্ডিডার সোমাটিক স্ট্রাকচার বা দৈহিক গঠন। তাহলে তোমরা যদি একটু ভালো করে পড়ো, তাহলে আশা করি এই বিষয়গুলি তোমাদের খুবই ক্লিয়ার হয়ে যাবে। আরো একটি বিষয় দিয়ে আমি শেষ করব, সোমাটিক স্ট্রাকচার। এই যে দেখছ, এগুলো হচ্ছে ক্যান্ডিডা। এগুলি কি কি আকার হতে পারে? এদের আকৃতি বা শেপ সাধারণত এরা গোলাকার, মসৃণ বা রাফ
রাফ বা মসৃণ বা স্মুথ, এরা ফিলামেন্টাস প্রভৃতির আকৃতির হয়ে থাকে। এবার আমরা ক্যান্ডিডার রিপ্রোডাকশনস নিয়ে আলোচনা করব। ক্যান্ডিডার রিপ্রোডাকশন আগেই বলা হয়েছে ক্যান্ডিডা সেক্সুয়াল রিপ্রোডাকশনস করে থাকে না, শুধুমাত্র স্পোরের মাধ্যমে এরা তাদের জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আমরা যদি একটি ক্যান্ডিডার ফিলামেন্টাস বা হাইফির মাইসেলিয়াম আমরা অঙ্কন করি, তাহলে দেখব ক্যান্ডিডাটি এইরকম ঠিক দেখতে। ক্যান্ডিডা এর হাইফি সমূহ, এই ক্যান্ডিডা অ্যালবিক্যান্সের হাইফি এর অগ্রভাগে বা পার্শ্বে, ক্যান্ডিডা অ্যালবিক্যান্সের হাইফির অগ্রভাগে বা পাশে অসংখ্য গোলাকৃতির স্পোর তৈরি করে থাকে। এইভাবে অসংখ্য গোলাকৃতির স্পোর তৈরি করে থাকে। এই স্পোরগুলোই সংখ্যায় একাধিক থাকে, সেই জন্য এই সমস্ত স্পোরকে বলা হয় ব্লাস্টোস্পোর। এই ব্লাস্টোস্পোর সমূহ সংখ্যায় অনেক এবং এরা গোলাকার আকৃতির হয়ে থাকে এবং এরা হাইফির অগ্রভাগ বা পার্শ্বে চক্রাকারে এইভাবে উৎপন্ন হয়। এই ব্লাস্টোস্পোর সমূহ যদি কোনো উচ্চ পুষ্টি সম্পন্ন স্থান বা প্রকৃত পরিবেশে উপযুক্ত পরিবেশে পতিত হয়, সেখান থেকে এরা নতুন করে মাতৃ ক্যান্ডিডার মতো নতুন ক্যান্ডিডা তৈরি করে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম এদের রিপ্রোডাকশন সাধারণত স্পোরের মাধ্যমে ঘটে। দু ধরনের স্পোর রয়েছে, একটি হচ্ছে ব্লাস্টোস্পোর, যেটা আমরা অলরেডি দেখেছি, আর একটি স্পোর রয়েছে ক্ল্যামাইডোস্পোর, আরেকটি স্পোর হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। অনেক সময় এই ক্যান্ডিডার হাইফি থেকে যখন শাখা প্রশাখা সৃষ্টি হয়, তখন তার ঠিক মাথায় অধিক পুরু এবং গোলাকৃতির বা ডিম্বাকৃতির এক ধরনের স্পোর দেখা যায়। অধিক গোলাকৃতির বা ডিম্বাকৃতির স্পোর দেখা যায়। এই স্পোর সমূহকে বলা হয়ে থাকে ক্ল্যামাইডোস্পোর। তাহলে এই স্পোর সমূহ হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। আর এগুলো হচ্ছে ছত্রাকের সিউডোমাইসিলিয়াম, হাইফি, ক্যান্ডিডা। তাহলে প্রিয় ছাত্ররা, আমরা দেখতে পাচ্ছি যে এদের রিপ্রোডাকশন বা প্রজনন সাধারণত সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় স্পোরের মাধ্যমে। দুই ধরনের স্পোর, একটি স্পোরকে ব্লাস্টোস্পোর বলা হয়, যারা ছত্রাকের হাইফি বা মাইসেলিয়ামের পার্শ্বে বা শীর্ষে গোলাকার
চক্রাকার ভাবে সৃষ্টি হয়ে থাকে, এরা সংখ্যায় অনেক থাকে, সেই জন্য একে বলা হয় ব্লাস্টোস্পোর। অনেক সময় এই হাইফিগুলি এর অগ্রভাগে অধিক পুরু গোলাকার বা ডিম্বাকৃতির এক ধরনের স্পোর তৈরি করে, সেই স্পোরকে বলা হয় ক্ল্যামাইডোস্পোর। তাহলে এই যে ব্লাস্টোস্পোর এবং ক্ল্যামাইডোস্পোর, এই দুটি স্পোরই যখন ক্যান্ডিডা বা মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে উপযুক্ত পরিবেশে চলে যাবে, সেখান থেকে মাতৃ ক্যান্ডিডার মতো নতুন করে ক্যান্ডিডা সৃষ্টি করে থাকে। এবার আমরা জেনাইল ক্যারেক্টারিস্টিক্স জানবো। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যান্ডিডা, ক্যান্ডিডার সাধারণ বৈশিষ্ট্য। প্রথমে আমরা আলোচনা করব এর হ্যাবিট নিয়ে। হ্যাবিট, এরা দেখতে বা এর স্বভাবটা কি? এরা সাধারণত স্যাপ্রোফাইটিক, এরা সাধারণত প্যারাসাইটিক, পরজীবী অথবা মিথজীবী, সিম্বায়োসিস হতে পারে, প্যারাসাইটিক হতে পারে বা সিম্বায়োসিস হতে পারে। এই সমস্ত হ্যাবিটে কোথায় এই সমস্ত ক্যান্ডিডা পাওয়া যায়? ক্যান্ডিডা সাধারণত যেখানে মানুষের বা প্রাণীর দেহের মধ্যে অবস্থান করতে পারে, পানি, সয়েল, ওয়াটার, অর্গানিক সাবস্টেন্স এবং প্রাণীর মল, সেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ক্যান্ডিডা দেখা যায় এবং এরা প্রাণী দেহের মধ্যে রোগ সৃষ্টি করে থাকে, সেই জন্য এদিকে বলা হয় প্যারাসাইটিক। এদের স্ট্রাকচারটা কি রকম? এরা সাধারণত ইউনিসেলুলার, এককোষী, তবে এদের কোনো প্রজাতি সিউডোমাইসিলিয়াম বা প্রকৃত মাইসিলিয়ামও পাওয়া যায়। এদের কলোনি, এরা কলোনি আকারে থাকতে পছন্দ করে। এদের কলোনি আবার পরিবেশ ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশে এদের স্ট্রাকচার ভ্যারিয়েবল, পরিবর্তনশীল। কি কি ভ্যারিয়েবল? এদের মাইসেলিয়ামের স্ট্রাকচার সমূহ পরিবর্তন হতে পারে। কোনো পরিবেশে এদের মাইসেলিয়াম শাখা প্রশাখা যুক্ত হয়, কোনো পরিবেশে আবার এককোষী হয়ে থাকে। সেজন্য এদের এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে এদের স্ট্রাকচারটা ভ্যারিয়েবল হয়ে থাকে। এদের বর্ণ, কালার, এরা সাধারণত হোয়াইট বা ক্রিমের মতো অস্বচ্ছ আকৃতির হয়ে থাকে। এরা সাধারণত সাদা বা ক্রিমের মতো
অস্বচ্ছ আকৃতির হয়ে থাকে। সেক্সুয়াল রিপ্রোডাকশন, এদের প্রকৃত সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট। এরা সাধারণত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের মাধ্যমে এরা জনন ক্রিয়া সম্পূর্ণ করে। এদের অ্যাসেক্সুয়ালে যে স্পোর দেখা যায়, দুই ধরনের স্পোর থাকে, একটি হচ্ছে ব্লাস্টোস্পোর আর একটি হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। দুই ধরনের স্পোর থাকে। এই ব্লাস্টোস্পোরগুলি আমরা আলোচনা করেছি, দেখতে কি রকম, ক্ল্যামাইডোস্পোর সম্পর্কে আমাদের আলোচনা করেছি। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের মাধ্যমে এরা প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করবে। এর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের প্রধান যে স্পোর সেটা ব্লাস্টোস্পোর এবং ক্ল্যামাইডোস্পোরের মাধ্যমে এরা প্রজনন করে থাকে। এদের দেহে যে কেমিক্যাল সাবস্টেন্স, সেই কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে রয়েছে কোষ প্রাচীরের উপাদান, সাধারণত কাইটিন নির্মিত অথবা গ্লুক্যান্স থাকতে পারে অথবা মেনান। এই উপাদানগুলির সমন্বয়ে এই কাইটিন, গ্লুকান, মেনান্সের সমন্বয়ে এদের কোষ দেহ গঠিত হয়। তাহলে এই হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যান্ডিডা। এবার আমরা ক্যান্ডিডার ইম্পর্টেন্স বা উপকারিতা নিয়ে, ইম্পর্টেন্স বা ইকোনমিক ইম্পর্টেন্স, যেটাই বলো ইকোনমিক ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব। ইকোনমিক ইম্পর্টেন্স, ক্যান্ডিডা সাধারণত প্রাণী দেহে, বিশেষ করে মানুষের দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। সেই রোগগুলির মধ্যে রয়েছে যে রোগগুলি সৃষ্টি করে থাকে চর্মরোগ, তার মধ্যে ক্যান্ডিডা অ্যালবিকেন্স করে থাকে। ক্যান্ডিডা অ্যালবিকেন্স, এই ক্যান্ডিডা অ্যালবিকেন্স মানুষের দেহে রোগ সৃষ্টি করে থাকে। কি কি রোগ সৃষ্টি করে সেগুলি আমরা একটু আলোচনা করতে চাই। কিউটানিয়াস ক্যান্ডিডিয়াসিস, কিউটানিয়াস ক্যান্ডিডিয়াসিস আমরা প্রথমেই আলোচনা করেছি। ক্যান্ডিডা যে মানুষের দেহে রোগ সৃষ্টি করে তার নাম হচ্ছে ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়াসিস রোগটি যখন চর্মের উপর বা ত্বকের উপর করে তখন তাকে বলা হয় কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস। আবার ওরাল ক্যান্ডিডিয়াসিস যখন মানুষের মুখের মধ্যে হয়ে থাকে তখন তাকে বলা হয় মুখে, জিহ্বা, এই সমস্ত স্থানে যখন হয় তখন তাকে বলা হয় ওরাল ক্যান্ডিডিয়াসিস। এরা আরো বিভিন্ন স্থানে রোগ সৃষ্টি করতে পারে, যেমন ব্রঙ্কো ক্যান্ডিডিয়াসিস। এরা পালমোনারি ধমনীতে পালমোনারি ক্যান্ডিডিয়াসিস,
এছাড়াও এরা রিপ্রোডাক্টিভ অর্গান বা জননাঙ্গ, সেই সমস্ত জননাঙ্গের মধ্যেও এরা বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিতে পারে, ঘা সৃষ্টি করতে পারে, এরপরে মানুষের দেহে নানান ধরনের কমপ্লেক্সিটি সৃষ্টি হয়ে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই ক্যান্ডিডা মানুষের রক্তের মধ্যেও বিস্তার লাভ করতে পারে। তাহলে বুঝতে পারছো এরা কি ধরনের প্যাথোজেনিসিটি সৃষ্টি করে থাকে প্রাণী দেহের। এগুলো হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্সের অপকারী দিক, ডিমেরিটস। এছাড়াও এর কিছু মেরিটস বা উপকারিতাও রয়েছে। উপকারিতা কি কি? কিছু কিছু প্রজাতি রয়েছে যেমন ক্যান্ডিডা ইউটিলিস, এই ক্যান্ডিডা ইউটিলিস থেকে বিজ্ঞানীরা প্রোটিন, ভিটামিন এবং আরো অন্যান্য উপাদান পৃথক করতে সক্ষম হয়েছে। এছাড়াও ক্যান্ডিডা ইউটিলিসকে গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার উপযোগী হিসেবে বিবেচনা করা যেতে পারে। তাহলে এর খারাপ গুণ বা ডিমেরিটস এবং মেরিটস উভয়ই রয়েছে। তো দেখা যায় ডিমেরিটসটি বেশি মেরিটসের তুলনায়। প্রিয় ছাত্ররা, এই হচ্ছে আজকের আমাদের ক্যান্ডিডার সম্পর্কে ক্লাস। ক্যান্ডিডার সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম ক্যান্ডিডার সাধারণ আলোচনা, যেখানে আমরা প্রজাতির সংখ্যা, গণের সংখ্যা সাধারণ আলোচনায় আমরা আলোচনা করেছি। এছাড়া আমরা জানলাম আজকে ক্যান্ডিডার সোমাটিক স্ট্রাকচার, ক্যান্ডিডার সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট, এই জন্য যেহেতু এরা ডিউটেরোমাইসিটিস শ্রেণীর, তাই এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে না। আমরা আরও জানতে পেলাম যে রিপ্রোডাকশন শুধুমাত্র অ্যাসেক্সুয়াল হয়ে থাকে, যেটা স্পোরের মাধ্যমে হয়। দুটি স্পোর ছিল, ব্লাস্টোস্পোর এবং ক্ল্যামাইডোস্পোর। এদের আকার আকৃতি আমরা চিত্রের মাধ্যমে দেখেছি। এদের আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছি এবং ইকোনমিক ইম্পর্টেন্স নিয়েও আলোচনা করেছি। আশা করি তোমরা এই বিষয়গুলি আরও ভালো করে স্টাডি করবে। যদি আবারও কোনো প্রবলেম হয়, তোমার বুঝতে অসুবিধা হয়, আমাকে টেস্ট করবে, আমি সেগুলি সলভ করার চেষ্টা করব। তো প্রিয় ছাত্ররা, তোমরা সবাই ভালো থাকো, আর আমাদের সবার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে যেন সবাই আমরা সুস্থ থাকি এবং নিয়মিত এই অনলাইন ক্লাসগুলি এই করোনাকালীন সময়ে চালিয়ে যেতে পারি। আর সর্বময় সৃষ্টিকর্তার নিকট সবার কাছে এই নিবেদন যেন এই করোনা ভাইরাস পৃথিবী থেকে বিতাড়িত হয়, আমরা যেন আবার সেই তোমাদের সামনে থেকে ক্লাসগুলি নিতে পারি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক।